আসসালামু আলাইকুম। আমরা অল্প কিছু কথা বলার জন্য একটু লাইভে আসলাম। সংক্ষেপে কিছু কথা বলি যে আমি যে ভাবছি, প্রথম কথা হচ্ছে হোয়াই হাদি, মানে আমাদের হাদি কেন টার্গেট? আমাদের আমাদের জুলাই যুদ্ধে তো অনেকে ছিল, একদম টপ টপ পর্যায়ে অনেকে ছিল ভাইরা, কিন্তু হোয়াই হাদি? দেখেন, আজকে প্রথম আলোর বিল্ডিং ভাঙা হয়েছে, আর মনে হয় একটা বিল্ডিং ভাঙা হয়েছে। বিল্ডিং ভাঙবে, বিল্ডিং আসবে, কিন্তু বিল্ডিং যে ভিত্তির উপর দাঁড়িয়ে আসে, সেই বিল্ডিং 32 ভাঙবে, 32 আসবে। 32 যার উপর দাঁড়িয়ে আসে, আমাদের কিন্তু সেটা নিয়ে কাজ করতে হবে আর কি। অ্যান্ড সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমাদের হাদি ভাই শুরু করছিলেন। দেখেন, জুলাই হয়েছে একটা বিক্ষিপ্ত আন্দোলন ছিল, অ্যান্ড একদম আপামর জনসাধারণ, যে এক একজন এক এক জায়গা থেকে আমরা এটাতে যুক্ত হয়েছি। যে যে স্টুডেন্ট, সেও জানে যে কিছু একটা ঝামেলা আছে, আমরা জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাচ্ছি। যিনি আমাদের সাধারণ মানুষ ছিলেন, তারাও আসছেন, আমাদের আন্দোলনে যোগ দিয়েছেন। মানে মেন কথা হচ্ছে কি, যে সবাই যার যার জায়গা থেকে একদম জুলুমের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করেছেন, প্রতিকার, যাই হোক আর কি। আমাদের একমাত্র হাদি ভাই, তিনি কি করেছেন? তিনি হচ্ছে আন্দোলনের পরে এই আন্দোলনের একটা তাত্ত্বিক ভিত্তি আমাদের তৈরি করে দিয়েছেন। মানে এটা একটা দর্শন, এটা একটা আদর্শ, যে আমাদের আন্দোলনটা ছিল একটা আদর্শিক অবস্থান থেকে। এই আদর্শটাকেই আমাদের যে লং টার্ম আমরা যে সাফারটা করেছি, তিনি সবগুলা প্রপার ডকুমেন্ট আকারে আমাদের উপস্থাপন করেছেন। তার মেইন সাকসেস ছিল এই জায়গায় আর কি। এবং দিস ইজ ওয়াই হি ওয়াজ টার্গেট। এখন তিনি কেন টার্গেট ছিলেন, মানে জাস্ট এই বিষয়ের জন্য, সেটা নিয়ে আমরা যদি একটু কথা বলি, তাহলে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে আর কি। 2013 সালে আর কি, 2013 সালে তখন শাহবাগ আমাদের প্রথম কায়েম হয়, শাহবাগ 1.0 যেটা আমাদের কায়েম হয়। সে সময় দেখেন, আমরা যারা ব্লগার ছিলাম না, আমাদের যে ভাইয়া ওই সময় ব্লগ লিখতো, বিভিন্ন পত্র পত্রিকায় লিখতো, তারা সে সময় কেন আমাদের টার্গেট হয়েছিল? যারা ব্লগ লিখতো, তারা তো কাউকে আপনার মারেও নাই, তারা তো আপনার কাউকে ভোটও দেয় নাই বা এমন কিছু করে নাই। তো হয় দেন, দেখেন ওই সময় সিচুয়েশনটা ছিল কি, জাস্ট ইন্টারনেট জাস্ট এভলভ করতেছে। মানুষ, যারা তরুণ প্রজন্ম আর কি, আমাদের যে জেনজি ব্যাচ বলেন বা ওই সময় যেটা ছিল আর কি, যেই তরুণ প্রজন্ম, সে সময় জাস্ট ইন্টারনেট আসছে। এখন সবাই কি করতেছে, আপনার ইন্টারনেটে বিভিন্ন ব্লগ পড়তেছে, এইসব করতেছে। তো সে সময় আমাদের যারা ব্লগার ছিল, যারা আমাদের ইসলাম মধ্যে যে ব্লগার ছিল, তারা তাদের ব্লগের মাধ্যমে মোটামুটি দেখা যায় যে 71-এর যে চেতনা আর কি, সবকিছু একদম ভেঙে দিচ্ছিল আর কি। তাদের লেখার মাধ্যমে বলেন, বা তাদের বিভিন্ন তথ্য উপাত্ত গবেষণার মাধ্যমে এইসব ভেঙে দিচ্ছিলেন। অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা পত্রিকা ছিল, যে দৈনিক আমার দেশ। আমার দেশের পত্রিকার 2010, 2011, 2012, 13, আপনি যদি ইন্টারনেট আর্কাইভে, মানে archive.org-এ, সেখানে আপনি যদি আমার দেশ পত্রিকার যে নিউজগুলো, সেগুলো যদি একটু খুলে দেখেন, তাহলেই বুঝবেন যে সে সময় আমার দেশকে কেন আপনার মানে ব্যান করে দেওয়া হয়েছিল আর কি। আওয়ামী লীগের বিরুদ্ধে যত অন্যায় অপরাধ, সেটা একমাত্র আমার দেশ কভার করছিল সে সময়, মানে মেন স্ট্রিম যে মিডিয়াগুলো ছিল আর কি, তাদের মধ্যে। তো এটার কারণে লস কি ভাই? এটার কারণে লস হচ্ছে যে আওয়ামী লীগের পক্ষে যে বয়ানটা ছিল এতদিন, 71-এর চেতনা, সবকিছু মানুষ আসলে ভাঙতে শুরু হয়েছিল আর কি। অ্যান্ড একদম শেষ সময়ে আমার দেশ পত্রিকা হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, ঠিক আছে। অ্যান্ড আরও কিছু টিভি চ্যানেল, যেমন দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সেগুলো বন্ধ হয়ে যায়। এখানে মেন ইস্যু হচ্ছে কি, যে তারা হচ্ছে আওয়ামী লীগের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা আসলে ভেঙে দিচ্ছিল সে সময়। 13-তে একদম একদম দমন পীড়নের মাধ্যমে সবকিছু একদম অফ করে দেওয়া হয়। অ্যান্ড লং টাইম আমরা দেখছি যে আস্তে আস্তে সোশ্যাল মিডিয়া 2012-13 দিকে কিন্তু জনপ্রিয় হয় নাই, কিন্তু মোটামুটি এই 19-এর পর থেকে একদম বেশি জনপ্রিয় হয়েছে আর কি। অ্যান্ড সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমি কিছু ইউটিউবের নাম মেনশন করি, যদিও আমি তাদের পছন্দ করি না। হ্যাঁ, বলা যায় ইলিয়াস হোসেন একজন আছেন, পিনাকি ভট্টাচার্য একজন আছেন, যদিও আমি তাদের পছন্দ করি না, বাট তাদের সাকসেসটা কি, তারা হচ্ছে সাকসেসফুলি আওয়ামী যে ন্যারেটিভটা ছিল, সেটাকে ভেঙে দিতে পারছেন আর কি। তাদের যে 71-এর যে ন্যারেটিভটা ছিল, তাদের যে বৈধতার যে ন্যারেটিভটা ছিল, সেটা তারা ভেঙে দিতে পারছেন। এটা ছিল তাদের সাকসেস, এটা আমি মনে করি, যদিও আমি তাদের পছন্দ করি না। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের শত্রুর সবচেয়ে বড় থ্রেট, ঠিক আছে। আপনি তাদের কাজকে নিষিদ্ধ করছেন। দেখেন, আওয়ামী লীগ কিন্তু আজকে এই প্রথম নিষিদ্ধ হয় নাই। 1975-এর সালে যেই আমাদের সেনা অভ্যুত্থান হয়, 75 সালের পরে কেউ চিন্তাই করে না যে আওয়ামী লীগ আবার ব্যাক আসবে। আওয়ামী লীগ কিন্তু 1996 সালে আবার ব্যাক আসছে। অ্যান্ড হ্যাঁ,
অ্যান্ড ওই সময় পরে যখন বিএনপি আবার ক্ষমতায় আসছে, তো বিএনপি ক্ষমতায় আসার পরেও আসলে কেউ চিন্তা করে না যে আওয়ামী লীগ আবার আসবে, বাট আওয়ামী লীগ আসছে আবার। আমরা 24-এর পর চিন্তা করতেছি না যে আওয়ামী লীগ আসবে, একদম পরপর চিন্তা করে নেই। বাট এখন যে সিচুয়েশন আমরা দেখছি যে আওয়ামী লীগ এখন অলরেডি আছে সব জায়গায়, জাস্ট আসতে পারতেছে না আর কি। তো আওয়ামী লীগের পক্ষে আপনার আসার জন্য আওয়ামী লীগের একটা গ্রাউন্ড দরকার। এবং আওয়ামী লীগের কিন্তু দেখেন আমরা যদি সবগুলো হিস্ট্রি দেখি আওয়ামী লীগের, হ্যাঁ, আওয়ামী লীগের সব হিস্ট্রি দেখি, যদি আওয়ামী লীগের কোনো একটা পয়েন্ট থাকে, একটা ভ্যালিড পয়েন্ট তার আসার বৈধতার জন্য, তার কিন্তু 71 মানে 71 ছাড়া কোনো ভ্যালিড পয়েন্ট নেই। এখানে আপনার 24-এর পরে জুলাই গণ অভ্যুত্থানের পরে প্রথম 3 থেকে 4 মাস আওয়ামী লীগের একটা ওয়েবসাইট আছে সংগ্রামের নোটবুক নামে, এটা হয়তো আপনারা দেখেছেন, যে ওইখানে বিভিন্ন নিউজ পেপার অনেক আর্কাইভ আছে, বিশেষ করে আওয়ামী লীগ পন্থী যে নিউজ পেপারগুলো ছিল আর কি, সেগুলো একটু আর্কাইভ দিচ্ছে এবং অনেক হিস্ট্রি আপনার বঙ্গবন্ধু কিনে অনেক হাবিজাবি লেখা। এটা কয়েক মাস ওই ওয়েবসাইটটা বন্ধ ছিল আওয়ামী লীগের, অ্যান্ড এটা হচ্ছে আপনার 24-এ লাস্টের দিকে তারা হচ্ছে এটা আবার চালু করছে। তখন বন্ধ ছিল কেন? তারা ভাবছে যে ওদের এই যে প্রোপাগ্যান্ডা যে ওয়েবসাইটটা, হ্যাঁ, যদিও অনেক ভ্যালিড তথ্য ছিল, বাট প্রোপাগ্যান্ডার একটা টেকনিক হচ্ছে কি, যে অনেকগুলো সত্য তার মাঝে কিছু মিথ্যা ঢুকিয়ে দেওয়া আর কি। আমি যখন আপনাকে 10টা কথা বলবো, তার মধ্যে যদি ধরেন 8টা কথা সত্য হয় আর যদি 2টা কথা মিথ্যা হয়, আপনি বাধ্য হবেন যে ওই 2টা কথা আসলে সত্য। এমনভাবে আসলে আমাদের ন্যারেটিভগুলো তৈরি হয় আর কি। তো আওয়ামী লীগের যত প্রোপাগ্যান্ডা ওয়েবসাইট ছিল তা আগস্টের পরে 24শে আগস্টের পরে বেশ কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার চালু হয়েছে আর কি। অ্যান্ড দেখবেন যে তারপরে মোটামুটি সবগুলা নিউজ চ্যানেল আবার আগের রূপে ফিরে গেছে আর কি। তারা আবার বিভিন্ন 71 নিয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছে। অলরেডি বাংলা ট্রিবিউনকে দেখছেন, ওরা ওই রিসেন্টলি পোস্ট দিচ্ছে যে বিজয়ের কারিগররা এখন দ্বিতীয় বিজয় উদযাপন করছেন কারাগারে। মানে 71-এ যারা খুনি মানে ইয়া ছিল আর কি, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল তারা তো এখন মোটামুটি অনেকে আছে পলাতক, অনেকে তো জেলে আছে। তো ওদের পক্ষে এই যে চ্যানেলগুলো আর কি, এই মিডিয়াগুলো, তারা হচ্ছে বয়ান উৎপন্ন করতেছে, অ্যান্ড এটাই হচ্ছে ন্যারেটিভ আর কি। তো এই বয়ানের উপরে ভিত্তি করে আস্তে আস্তে আপনি যখন বারবার দেখতেছেন আরে ওরা তো আসলে নির্দোষ, আপনি যাবেন আজকে একটা কথা বলতেছি একবার, আপনাকে যখন এটা 300 বার বলা হবে, 1000 বার বলা হবে, আপনি সেটা আসলে মেনে নিতে বাধ্য আর কি। তো এই ন্যারেটিভগুলো নিয়ে কাজ করতেছিলেন হচ্ছে আমাদের হাদি ভাই, হ্যাঁ, আমরা যেটা বলতেছিলাম ওয়াই হাদি। হাদি তো কাকে ভাই মারেও নাই, কিছু করে নাই, কারো ধরেও নাই, বাট হাদি হচ্ছে একদম কোর জায়গায় হাত দিছে। আপনি যখন কারো নৈতিক ভিত্তিটাকে ধ্বংস করে দিবেন, সে কখনোই আর ব্যাক করতে পারবে না। হাদিবের মেন যে শত্রুটা ছিল, সবচেয়ে বড় শত্রু হচ্ছে শাহবাগ। শাহবাগ কি ভাই, অনেকে মনে করে যে 2013 সালে যারা ওই শাহবাগ আন্দোলন করছিল আর কি, ওই গণজাগরণ মঞ্চ ছিল, তারপর প্রজন্ম চত্বর ছিল, এগুলা। বাট শাহবাগ আসলে ওটা না। দেখেন, শাহবাগ হচ্ছে একটা আদর্শের নাম। শাহবাগ হচ্ছে আপনি ওই চত্বর ভেঙে দিলেন, ঠিক আছে, ওইখানে যারা ছিল ওদের ভেঙে দিলেন, সবকিছু ভেঙে দিলেন, বাট শাহবাগ আবার আসবে। কিভাবে আসবে? দেখেন, শুধু ঢাকা কেন্দ্রিক না, ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক না, ঢাকা ইউনিভার্সিটি বাদ দেন, আপনি অন্য ইউনিভার্সিটি দেখেন, আমরা দেখতেছি ওদের যে চর্চাটা আর কি, মানুষ আসলে এখন বুঝে যে আচরণ দেখেই বুঝে যে মানে ডিটেক্ট করতে পারে যে এটা শাহবাগী আর কি। এবং কিছুদিন আগেও বিষয়টা মানে হাস্যকর ছিল, বাট এখন আস্তে আস্তে ভয়ের হয়ে যাচ্ছে যে তাদের সংখ্যা আসলে বেড়ে যাচ্ছে। মানে মানুষ বুঝতে পারতেছে যে তারা হচ্ছে শাহবাগী আর কি। মানে আমি বিষয়টা ফান করে বলছি না, তাদের কিছু বোঝা যায় যে তারা কোন আদর্শ পালন করে, বিশেষ করে তাদের মধ্যে যে ইসলামোফোবিয়াটা আছে। এবং আওয়ামী লীগের বিপক্ষে আপনি যখন কথা বলবেন, হয় তারা ঘোত করে উঠবে, হয় তারা তার পক্ষে কথা বলবে, অথবা তারা চুপ করে থাকবে, মানে চুপ করে থাকবে, কোনো কথা বলবে না। বাট আপনি কিছু একটা করেন, আপনি যদি একটা পিঁপড়া মারেন ভাই, সারা বাংলাদেশের ওদের যে সার্কেলটা ছিল সব বসে আপনাদের বিবৃতি দেবে। এটার এক্সাম্পল হচ্ছে কি, দেখেন রিসেন্টলি হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছে, ঠিক আছে, আবার তার কয়েকদিন আগে মোটামুটি কিছু বাউলের মিছিল আর কি, তারা দোষী নাকি নির্দোষ আমি সেই আলাপে যাব না, দোষী নাকি নির্দোষ সেই আলাপে যাব না, ওদের কিছু মানুষ পিড়াইছে। আবার তার কিছুদিন আগে একজন পাগল ছিল কি রাস্তায়, তার চুল কেটে দিছে। বাংলাদেশের শাহবাগী শ্রেণীর সবগুলা মিডিয়া ওই চুল কাটাকে কভার করছে, বাট সেই মিডিয়াগুলো চিন্তা ছিল আপনার হাদি ভাইয়ের ক্ষেত্রে চুপ। যেমন প্রথম আলো কি করছে, প্রথম আলো একটা নিউজ করছে যে তফসিল ঘোষণার পরের দিন প্রার্থী গুলিবিদ্ধ, এরকম টাইপ একটা নিউজ করেছে আর কি। তো তারা যেটা আপনার বয়ান করতে যাচ্ছে সেটা হচ্ছে কি অ্যান্টি বিএনপি আর কি, যে হাদির বিরুদ্ধে এখন বিএনপি আছে, তো
বিএনপি হচ্ছে দায়ী আর কি, এমনভাবে একটা ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে আর কি। সবাই আপনার আপনার কি বলে, আমার দেশ নিউজ করছে যে জুলাই বিপ্লবী হাদি গলিবিদ্ধ। তারপর হচ্ছে ওই বিদেশি একটা মিডিয়া ছিল, কোন দেশের মিডিয়াটা ভুলে গেছি, তারা আপনার হেডলাইন দিচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান হাদি ওয়াজ সামথিং এরকম গুলিবিদ্ধ আর কি। এখন হাদি ভাইয়ের মূল অবস্থান কোথায় ছিল? তিনি তো অ্যান্টি ইন্ডিয়ান ছিলেন, ঠিক আছে, কিন্তু মেইন কাজটা করেছেন যে তিনি ন্যারেটিভ নিয়ে কাজ করছেন, মানে নৈতিক ভিত্তি নিয়ে কাজ করছেন, এবং এই নৈতিক ভিত্তি ভেঙে দিলে আসলে আওয়ামী লীগ কোনোদিন আসতে পারবে না। অ্যান্ড এই সেম কাজটাই করতেছিলেন আমাদের ব্লগার আর কি, যে দেখেন ব্লগারদের কিন্তু বেশি বেশি ধরে নিয়ে যেত আর কি। আপনি এলাকায় ভাই চাঁদাবাজি করেন, চুরি ছিনতাই করেন, আর ধরেন আওয়ামী লীগের আপনি মাইরে ফেললেন, এমন পিটায় মেরে ফেললেন, বাট আপনারা ধরবে না, কিন্তু আপনি ফেসবুকে ওদের বিরুদ্ধে লিখতেছেন, এগুলো কিন্তু সহ্য হতো না। দেখেন আমাদের যারা গুম খুন হইতো, হ্যাঁ, আওয়ামী লীগের আমলে, ওদের হিস্ট্রি যদি খাটেন, দেখেন ওরা কি করতো, বেশি কিছু করতো না। ধরেন ফেসবুকে একটা পোস্ট দিছে আওয়ামী লীগের বিরুদ্ধে আর কি, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা পোস্ট দিছে, ওদের একটা খারাপ কাজ নিয়ে লিখছে। আপনি খারাপ কাজ করেন, ধরেন আওয়ামী লীগ একটা খুন করছে, আপনি একটা খুন করেন, আওয়ামী লীগের সমস্যা নাই, বাট আওয়ামী লীগ খুন করছে ওইটা আপনি বলতে পারবেন না। বললে কি হবে, ওটার হচ্ছে ওদের ভিত্তি, নৈতিক যে ভিত্তিটা, সেটা আপনার নড়বড় হয়ে যাবে। অ্যান্ড যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা ব্লগার ছিলেন, তারা সেই কাজটাই করতো আর কি, ঠিক আছে। অ্যান্ড এটা হচ্ছে আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় থ্রেট ছিল। অ্যান্ড শেষ কথা হচ্ছে নেক্সট টার্গেট হচ্ছে ভাই, যারা ন্যারেটিভ নিয়ে কাজ করতেছেন, যারা অনলাইন অ্যাক্টিভিস্ট, যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন, তারাই হচ্ছে মেইন টার্গেট। দেখেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোনো পেজ থেকে, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, কোনো পেজ থেকে বিএনপি বা ছাত্র দলের বিরুদ্ধে একটা পোস্ট কি পাইছেন? আমরা একটা পোস্টও দেখিনি, অন্তত আমার চোখে পড়ে নাই, ঠিক আছে। কিন্তু তারা কিন্তু কন্টিনিউয়াসলি এটা জামাত শিবির নামে একটা পোস্ট দিচ্ছে। দেখেন আওয়ামী লীগ সকল দোষ বলেন আর গুণ বলেন, সকল দায়িত্ব পাচ্ছে জামাত শিবিরের উপর, ঠিক আছে। বিএনপির বিরুদ্ধে তারা কিন্তু একটা কথাও বলে নাই। হ্যাঁ, বিএনপি তারা আমাদের জুলাই গণঅভ্যুত্থানে ছিল, অবশ্যই তারা অন্যতম একটা স্টেক হোল্ডার, বাট আওয়ামী লীগ কিন্তু বিএনপির বিরুদ্ধে একটা কথাও বলে নাই, ঠিক আছে। তারা অলরেডি সবকিছু জামাত শিবিরের নামে বলছে। 5ই আগস্টের পরে ছাত্র ইউনিয়ন বলেন, তারপর হচ্ছে বিপ্লবী ছাত্র মিত্র, সিপিবি, যত সকল বাম সংগঠন, মানে আমরা যেটা মানে এক নামে শাহবাগী শ্রেণী বলে জানি আর কি, মানে শাহবাগী হচ্ছে একটা আমব্রেলা টার্ম আর কি, সে আমব্রেলা টার্মের ভিতরে অনেক কিছু পড়তেছে, তার মধ্যে হচ্ছে বাম সংগঠনগুলো পড়ে। ওরা হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা কথা বলে নাই। দেখেন 5 আগস্টের পরে ওদের আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো কথা নাই। ওরা টার্গেট করতেছে মানে যারা ইসলামপন্থী হালকা হালকা হইলেও আছে আর কি, এবং ওরা আপনার টার্গেট করতেছে তুমি জন্য আমি জানি সাদিক কায়েম পাকিস্তানি। পরে আমরা কিছুদিন আগে দেখছি যে ওরা রাজাকার নিয়ে ইয়ে করছে, মানে কি বলে, রাজাকার ট্যাগ দিয়ে আমাদের পূর্বের যারা রাজাকার ছিল না ওদের ছবি টবি আগাইছে আপনার। তারপর এই ডাকসু নির্বাচনের আগে ছাত্র ইউনিয়নকে করছে ডোন্ট ভোট দ্য কিলার্স অফ ইউর টিচার্স, এরকম কিছুটা ছিল। তারপর আমরা মাত্র দেখলাম কয়েকদিন আগে আপনার ওই পাকিস্তানের পতাকা গেছে। দেখেন 50 বছর পরে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের জন্য ইরিলিভেন্ট, ঠিক আছে। এটা বাংলাদেশে কোনো রিলিভেন্সি আনে না। পাকিস্তানের সাথে এরপরে আমাদের কোনো লেনদেন হয় নাই, কোনো শত্রুতা, কোনো বন্ধুত্ব হয় নাই। আমাদের সবচেয়ে বেশি রিলিভেন্ট যে শত্রু সেটা আমরা জানি, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। বাট ইন্ডিয়া নিয়ে তারা হচ্ছে কোনো হাউকাউ কিচ্ছু করবে না, ঠিক আছে। তো যা বুঝছি তারা হচ্ছে বিএনপি আওয়ামী লীগ মিক্স করে ওদের পক্ষে ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে আর কি। এবং আমরা তো রিসেন্টলি দেখছি যে ওই কোনো উপস্থাপিকা ছিল, সে হচ্ছে বঙ্গবন্ধুর অপমান শোবে না আর কি, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার সফট আওয়ামী লীগার। তারপর আপনার জুলাই আন্দোলনে আনিস আলমগীর মোটামুটি শিক্ষার্থীদেরকে অনেক গালিগালাজ করছিল, গালিগালাজ করে করে পোস্ট দিছিল। তাকে যখন এখন গ্রেফতার করা হয়েছে, মোটামুটি আপনার শাহবাগী মিডিয়াগুলো ছিল, তারা কি করতেছে, তারা হচ্ছে সবাইকে মানে ওর পক্ষে সব নিউজ করতেছে আর কি। হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ, মানে আওয়ামী লীগকে গ্রেফতার করলে কি হয়, এটা হচ্ছে বাক স্বাধীনতার উপর হস্তক্ষেপ আর কি। তো তারপর হচ্ছে আরও কিছু মিডিয়ার নিউজ করতেছে। তারপর বিবিসি বাংলা, আমাদের সাবনুল্লাহ ভাই হচ্ছে একটা জিনিস আমাদের ফোকাস আনছেন কি, বিবিসি বাংলা ওসমান হাদি ভাইকে নিয়ে একটা নিউজও করে নাই। 5 আগস্টের পরে 1.5 বছর একটা নিউজও করে নাই। সে ফার্স্ট নিউজ করছে হাদি ভাই যখন গুলিবিদ্ধ হয়েছে, মানে ওই দিন আসলে নিউজ না করে কোনো উপায় ছিল না। হাদি ভাই আমরা দেখছি যে জুলাইয়ের পরে সবচেয়ে অ্যাক্টিভ পার্সন ছিল, আর বাকিরা হচ্ছে যে যার মতো দলে চলে গেছে, ভোট নেওয়ার ধান্দা ছিল। বাট হাদি ভাই একমাত্র ব্যক্তি, তিনি হচ্ছে এটাকে স্পিরিটটাকে
নিয়ে অলওয়েজ কাজ করে গেছে। আমরা ফেসবুকে জাস্ট রিলসে ঢুকলে দেখতাম যে এই প্রোগ্রাম করতেছে, ওই প্রোগ্রাম করতেছে, শাহবাগের বিরুদ্ধে এই কথাটা বলতেছে, যে লজিকটা আমরা হয়তো আপনার ইনস্ট্যান্ট দিতে পারতাম না। ঠিক আছে ভাই, ওই লজিক দিয়ে সব ভেঙে দিচ্ছে আর কি। আওয়ামী লীগের মানে সফট আওয়ামী লীগের যেই ন্যারেটিভ তৈরির চেষ্টা ছিল সব তারা ভেঙে দিচ্ছে আর কি। তো এমনভাবে হাদি ভাই অ্যাক্টিভ ছিল। এই সেম কাজটা কিন্তু আমাদের কি বলে হাসনাত ভাই, সার্জিস ভাই, নাহিদ ভাইরা কিন্তু করতে পারেনি, আসিফ ভাইরা করতে পারেনি। এই স্কিলটা তাদের না। হ্যাঁ, তারা হচ্ছে যুদ্ধ করতে পারে, বাট যুদ্ধের বৈধতা দিবে হচ্ছে আপনার কলম, আপনার বক্তৃতা, আপনার কথা। ঠিক আছে, আমাদের একটা প্রবাদ আছে, কলম অস্ত্রের চেয়ে শক্তিশালী। হ্যাঁ, এটা নিয়ে অনেক হাসি তামাশা করে যে এখনো উন্নত অস্ত্র বের হয়েছে, কলম হচ্ছে শক্তিশালী না। বাট দেখেন, কলম আপনাকে যুদ্ধ জয়ের সামর্থ্য দিবে। সরি, কলম না, অস্ত্র আপনাকে যুদ্ধ করার সামর্থ্য দিবে, কিন্তু কলম হচ্ছে সেই আপনার যে যুদ্ধ করাটা সেটা সঠিক নাকি ভুল সেটা আপনাকে নির্ধারণ করে দিবে। এবং সেটার কাজটা করে কি ভাই, সেটার কাজটা করে হচ্ছে মিডিয়া। অ্যান্ড হাদি ভাই সেই কাজটাতেই মনোযোগ দিয়েছিলেন আর কি, যে তিনি আওয়ামী লীগ বলেন বা তার সমর্থক যে সফট লিগারগুলো ছিল, যারা আওয়ামী লীগের পক্ষে আপনার ন্যারেটিভগুলো তৈরি করছিল, তাদের সবগুলা আর্গুমেন্ট ভেঙে দিচ্ছিলেন। অ্যান্ড এটা সবচেয়ে বড় থ্রেট ছিল, শুধু আওয়ামী লীগ না, সেটা হচ্ছে শাহবাগ বা শাহবাগের বিরুদ্ধে সকল আর্গুমেন্টগুলো আমাদের মানে ওদের পক্ষে যে আর্গুমেন্টগুলো সেগুলো কিন্তু ভেঙে দিচ্ছিল, লজিকের মাধ্যমে হোক বা দলিলের মাধ্যমে হোক, সবচেয়ে বেশি ভেঙে দিচ্ছিল। অ্যান্ড এটা ছিল শাহবাগের জন্য সবচেয়ে বড় থ্রেট। অ্যান্ড শাহবাগ এখন মানে ভর করছে কোন দলের উপর, এটা আমরা দেখতেছি অলরেডি। তো কে মারছে, কিভাবে মারছে, এটা আসলে আমরা জানি না, মানে এটার মেনে কি ছিল। বাট উনি শাহবাগের বিরুদ্ধে কথা বলছে, এন্ড এটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হয়েছে। আমরা ফারাবি ভাইকে দেখছি, দেখেন ফারাবি ভাই কিন্তু নির্দোষ হয়ে এত বছর জেল খাটছে, এখন বের হয়েও ওনার মানে ঠিকভাবে চলতে পারতেছে না, এখনো অনেকগুলো মামলা ঝুলে আছে। দেখেন, এই ফারাবি ভাইদের মতো অনেক ভাই ছিল, আমাদের ব্লগার অনেকে ছিল। আমাদের আবরার ফাহাদ ভাই, উনি জাস্ট ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট করছে, দেখেন উনি কাউরে মারেও না, কিচ্ছু করে না, জাস্ট একটা পোস্ট করার কারণে তারে আওয়ামী লীগের বাচ্চারা মেরে ফেলছে। কারণ এই পোস্টের কারণে কি ক্ষতি হয়েছে ভাই, পোস্টের কারণে ক্ষতি হয়েছে কি, যে ইন্ডিয়ার বিরুদ্ধে যখন আমি যখন একটা পোস্ট করতেছি, আমার 100 জন ফ্রেন্ড আছে ভাই, আমি 100 জনকে হইলেও এই বিষয়টা সচেতন করতে পারতেছি, আমি 100 জনের মাইন্ডসেটটা আমি চেঞ্জ করতে পারতেছি। বাট আওয়ামী লীগ ওটা সেটা হইতে দিবে না, আপনার মাইন্ডসেটের উপর দিয়ে আওয়ামী লীগ চলে আসবে। দেখো, আমি মনে হয় মোটামুটি কিছু হইলেও বুঝাইতে পারছি আসলে, যদিও মানে কোনো প্রিপারেশন ছাড়া লাইভে নিয়েছিলাম। আচ্ছা, এখন আমাদের করণীয় কি? করণীয়টা হচ্ছে কি, এই বিষয়টা নিয়ে হাদি ভাই আমাদের আলোচনা করে গেছে। আমাদের করণীয় কি? হাদি ভাইয়ের একটা ভিডিও আমি দেখছি, যে হাদি ভাই বলছে যে দেখেন, আপনি জীবন দিয়ে দিবেন সবকিছু আপনার জন্য, ইসলামের জন্য জীবন দিয়ে দিবেন, আপনি দেশের জন্য জীবন দিয়ে দিবেন, বাট জীবন দেওয়াটা যত বেশি ইম্পর্টেন্ট, জীবন আমি যতদিন বেঁচে আছি সেই বেঁচে থাকাটাকে আমার ইফেক্টিভলি কাজে লাগানো কিন্তু আমার উপকারিতার। কিন্তু সবাই যদি আমরা মরে যাই ভাই, সবাই মরলে কিছু হবে না ভাই, আমাদেরকে বেঁচে থাকতে হবে, অনেকের বেঁচে থাকতে হবে। যুদ্ধের ময়দানে যুদ্ধে আপনার মারা যায় কারা? যারা আপনার হচ্ছে সায়েন্টিস্ট বলেন, ফিজিসিস্ট বলেন, টিচার বলেন, ওরা কিন্তু মরে না ভাই, মরে সাধারণ মানুষরা। আমরা বলতেছি ভাই তাহলে কি ওরা কি অক্ষম, মানে ওরা কি কিছু পারে না? না ভাই, ওরা মরতে পারতো, বাট ওদের বেঁচে থাকাটা বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন, শাহবাগের যে শ্রেণীটা, ঢাকা ইউনিভার্সিটির টিচার, অমুক ইউনিভার্সিটির টিচার, তারপর হচ্ছে সায়েন্টিস্ট, মানে চুরিদারি করে হলো তারা কিন্তু সায়েন্টিস্ট, লেখক, মোটামুটি এমন একটা সার্কেল, হ্যাঁ, কথা সাহিত্যিক। কিন্তু আপনি যখন ওদের বিরুদ্ধে কথা বলতেছেন ভাই, আপনার যে পজিশন সেটা কি? আপনার ওদের বিরুদ্ধে কথা বলার জন্য একটা পজিশন লাগবে। ধরেন আপনি একজন সাধারণ স্টুডেন্ট, আপনি একটা সত্য কথা বলছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার ইউনিভার্সিটির প্রফেসর সে ওই কথার উল্টা কথা বলছে, মিথ্যা কথা বলছে। এখানে সমাজে কার কথার ওয়েট বেশি? অবভিয়াসলি আপনার যে টিচার, সে সত্য মিথ্যা যাই বলুক, তার কথার ওয়েট বেশি, মিডিয়া তাকে কভারেজ দিবে ভাই, সবাই তার কথা হচ্ছে কভারেজ দিবে। ঠিক আছে, মানে তার যে বক্তব্যটা, সে বক্তব্যটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। শাহবাগের ক্ষেত্রে সেমটা হয়েছে। দেখেন, শাহবাগেরা মনে করেন যে ওদের যে আপনার শ্রেণী আছে, প্রথম আলোর ভাষায় হচ্ছে বিশিষ্ট শ্রেণী, ওরা যাই বলে তাই ঠিক। ঠিক আছে, এই আমাদের যে একবার টিপ পরে একটা গুজব হয়েছিল না কয়েক বছর আগে, ওই পুলিশ ভাইয়ের চাকরি চলে গেছে, তো ওই টিপ পরে নিয়ে ভাই এতগুলা মিডিয়া এতগুলা নিউজ করলো, পরে যখন
জানা গেছে যে এইটা একটা গুজব ছিল। তারপর ওরা কিছু কথা বলে নাই, ওরা কোনো কথা বলে নাই, কোনো কথাই বলে নাই। ওদের যা টার্গেট ছিল সেটা হচ্ছে আপনার অ্যান্টি মুসলিম ন্যারেটিভ তৈরি করা, জাস্ট সাকসেসফুল হয়ে গেছে। আপনি ইউটিউবে দেখেন, সরি উইকিপিডিয়াতে ঢুকেন, উইকিপিডিয়াতে একটা পেজ আছে বাংলাতে, তৌহিদি জনতা নামে, ঠিক আছে, তৌহিদি জনতা নামে একটা পেজ আছে আপনার উইকিপিডিয়াতে। ওই পেজটা তৈরি করছে উইকিপিডিয়ার একজন লেখক। সে হচ্ছে মোটামুটি অ্যাডমিন পর্যায়ে চলে গেছে আর কি। সে হিন্দু এবং কট্টর হিন্দুত্ববাদী। সে এই আপনার যে পেজটা তৈরি করছে তৌহিদি জনতা নাম দিয়ে, তো সে তার ইচ্ছার মতো সেখানে গালগল্প লিখছে। তো রেফারেন্স হিসেবে ইউজ করছে কি ভাই, যে বামপন্থী যে মিডিয়াগুলো ছিল, হ্যাঁ, বামপন্থী যে মিডিয়াগুলো ছিল, সেই মিডিয়ার যে নিউজগুলো, মানে সেই বিভ্রান্তিকর যে নিউজগুলো ছিল, সেই নিউজগুলোর যে কাটিং ছিল, সেই নিউজগুলো আপনার ইউজ করছে। তো এখন আমরা তো জানি এবার সেগুলো গুজব। তা আমি যখন সেটা এডিট করতে যাব, মানে উইকিপিডিয়া একটা নিয়ম কি, আপনার যে কথা বলেন পক্ষে বলেন আর বিপক্ষে বলেন, আপনার রেফারেন্স দিয়ে কথা বলতে হবে। আমি যখন সেই নিউজটা মানে ডিবাঙ্ক করতে যাব যে এটা পরবর্তীতে ভুয়া প্রমাণিত হয়েছে, অ্যান্ড ভুয়া প্রমাণিত হওয়ার কোনো একটা নিউজ মিডিয়া আমার নিউজ নাই, আমি এটা করতে পারিনি ভাই। আমি হচ্ছে 2019 সাল থেকে উইকিপিডিয়া নিয়ে কাজ করি, আমি এই জিনিসটা করতে পারিনি। কারণ কোনো নিউজ মিডিয়া এটা যে ভুয়া ছিল পরবর্তীতে এটা কভার করে নাই। এই জন্য আমি মানে কয়েকদিন আগে একটা ওপেন জার্নালিজম আইডিয়া নিয়ে আমরা কাজ করতেছিলাম আর কি। তো গেল। এরপর হচ্ছে কি, আমাদের কিছু আবেগী ভাই আছে, আবেগী ভাই হচ্ছে সবগুলা গিয়ে ও পেজটাকে একদম ডিলিট করে দেওয়ার চেষ্টা করছে। ভাই উইকিপিডিয়া তো সোজা কাজ করে না। তো বারবার যখন আপনি ওই পেজটাকে ডিলিট করতে চেষ্টা করছেন, ওই পেজ হচ্ছে আপনার উইকিপিডিয়া অ্যাডমিন লক করে দিছে। মানে একটা পেজ যখন ভ্যান্ডালিজম করা হয় উইকিপিডিয়াতে, এটা একটা নিয়ম, সেই ক্ষেত্রে এটা হচ্ছে একদম লক করে দেয়। এখন লক করে দেওয়ার সমস্যাটা কি, যে তখন হচ্ছে অ্যাডমিন বা মডারেটর বাদে ভাই ওইটা কেউ এডিট করতে পারবে না, ঠিক আছে। তো অ্যাডমিন আর মডারেটরকে ভাই ওই কট্টর হিন্দুত্ববাদী ওই ছেলেগুলো আর কি। এখন আপনি বলবেন ভাই তাহলে ওরা হয়েছে কেন? ভাই ওরা স্কিল দিয়ে হয়েছে, ওরা লং টাইম আপনার ইউটিউব উইকিপিডিয়ায় কাজ করতেছে, ওরা হাজার হাজার এডিট করছে, হ্যাঁ, হাজার হাজার এডিট করছে, এটা হচ্ছে ওদের স্কিল। আপনার ওই স্কিলটা নাই ভাই, আপনি স্কিল ছাড়া কোনো কিছু বিট করতে পারবেন না। ওরা এই স্কিল অর্জন করে ওই পজিশনে গেছে, ওই পজিশনে গিয়ে আপনার সেটা কাজে লাগাইতেছে। আমি আসলে র্যান্ডম কোনো পার্সন ওই পেজটা এডিট করতে পারতেছি না। এখন আপনি যদি হঠাৎ করে ওই পেজে ঢুকেন, আপনি দেখবেন যে ভাই এত বাজে বাজে কথা লেখা, মিথ্যা কথা লেখা, বাট আপনার ওই এডিট করার রাইটটা নাই। এডিট করার রাইট কে নিছে? যে স্কিল নিয়ে ওইখানে ঢুকছে। তো সেম কথাটা হচ্ছে কি আপনার ইয়ার জন্য, নিউজ মিডিয়ার জন্য সেম কথাটা ওই ক্ষেত্রে খাটবে, যে আপনার স্কিল নাই ভাই, আপনি সেখানে ঢুকতে পারেন নাই, আপনি একটা মিডিয়া চালু করতে পারেন নাই, কারণ আপনার স্কিল নাই। এখন হাদি ভাই একটা কথা বলছে কি, যে একটা ছেলে মানে একটা লোক হাদি ভাইয়ের সাথে একদিন দেখা করছিল আর কি। দেখা করে বলতেছে ভাই আমি তো দেশের জন্য জীবন দিয়ে দিতে রাজি। তো হাদি ভাই তার বিপরীতে বলছে যে ভাই তোমাকে আমি একটা ভিডিও এডিটিং কোর্স বা একটা ফটো এডিটিং কোর্সে ভর্তি করাই দিই, তুমি সেটা শেখো, 1 মাস শেখো, তারপর তুমি আমাকে সময় দাও। দেখেন জীবন দেওয়ার থেকে কিন্তু জীবনটা বাঁচিয়ে সেটা দিয়ে কাজ করা কিন্তু মানে এটাও কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ আমরা মনে করি, কিন্তু সে সেটা করবে না। তার আবেগ আছে কিন্তু সে বিবেক নাই। আবেগ বিবেক দুইটাকে কাজে লাগাইতে হবে। এখন আমার লাইভ যারা দেখতেছেন, মোটামুটি আমার প্রোফাইলে ম্যাক্সিমাম হচ্ছে সিএসসি ফিল্ডের ছেলেবেলে আর কি। দেখেন ভাই কথা হচ্ছে কি, আমাকে হয়তো আপনারা অনেকে চিনেন, ভালো প্রোগ্রামিং করছি একসময়, ওই সূত্রে চিনেন আর কি। আমি যদি আজকে ভালো প্রোগ্রামিং না করতাম, ঠিক আছে, আমি অহংকার করে বলতেছি না, দেখেন আমি যদি আমার যদি ক্লাসে যদি আমার রেজাল্টটা ভালো না থাকতো, আমি যদি ব্যাকবেঞ্চার হইতাম, ভাই আপনি আমার কথা গায়ে লাগাইতেন না, আমার কথা কেউই গায়ে লাগাইতো না, ঠিক আছে। আমার কথা গ্রহণযোগ্যতা আসার জন্য আমাকে একটা পজিশন আসা লাগছে। আমি বলি ভাই আপনাকে সেই পজিশনে যাওয়া লাগবে। আপনি একটা ইউনিভার্সিটির টিচার হন, আপনি দেন কথা বলেন। আপনি আজকে ওই সারাদিন ফেসবুকে আপনি এটা লিখবো, এই সত্য কথা লিখবো, আপনার এই কথা কোনো ভ্যালু থাকবে না ভাই। বাট আপনি 2 বছর সময় দেন, 4 বছর সময় দেন, আপনি এটা পজিশনে যান, আপনি এটা গ্রহণযোগ্যতা অর্জন করেন, আপনি কথা বলেন, দেন এটা কাজে লাগবে। শাহবাগকে ট্যাকেল দিতে হবে এইভাবে ভাই। আমি সারাদিন আজকে কথা বলবো, আজকে গিয়ে ধরেন প্রথম আলোর বিল্ডিং ভেঙে দিছি, এইভাবে শাহবাগকে মোকাবেলা করা যাবে না। প্রথম আলোর বিল্ডিং ভেঙে দিচ্ছেন, কিন্তু প্রথম আলো কালকে আরেকটা মানে আগুন লাগাই দিচ্ছে নাকি, কিন্তু প্রথম আলো কালকে আরেকটা বিল্ডিং করবে, তার করার ওই রাইটটা আছে, তার ওই লিগাল রাইটটা আছে। আপনি ওই লিগাল রাইটটা নিয়ে কাজ করতে পারেন নাই, এটা আপনার স্কিলের ব্যর্থতা। আপনি কি আগুন লাগাই দিয়েছেন ভাই, এটা হচ্ছে আপনার আবেগ, কিন্তু আপনি তার নৈতিক ভিত্তি দুর্বল করতে পারেন নাই, ঠিক আছে। নৈতিক ভিত্তি দুর্বল করার জন্য আপনি কাজ করেন নাই। আপনি বিশেষ করে হচ্ছে ওই কদরুদ্দিন শিশির, সে মানে ভণ্ডামি করে যাই করে হোক,
প্রথম আলো একটা রিপোর্ট করছে যে কোন দল কোন অপরাধ করলে প্রথম আলো কি কি ওয়ার্ডিং ইউজ করে, সেটা খুব ভালো ছিল। যদিও ওর অনেক মানে উল্টাপাল্টা নিউজ করছে, তবে ওই বিষয়টা আমি প্রশংসা করতেছি, অবশ্যই প্রাইজ করতেছি। তো এই বিষয়টা কি, এটা হচ্ছে তার নৈতিক ভিত্তিটা ভেঙে ফেলা। আপনি যখন একটা লজিক দিয়ে, যুক্তি দিয়ে, দলিল দিয়ে যখন এই কাজগুলো করবেন, দেন এইটা হচ্ছে আপনাদের লজিক্যাল যে আপনার যে ভিত্তিটা, ওইটা আপনার দুর্বল করে ফেলা। তারপর আরেকটা কথা মেনশন করি, যে জুলাই হয়েছে, এখানে আমরা আয়নাঘরের ইস্যুগুলো দেখছি, তারপর হ্যাঁ আরও ওরকম মানে ওরকম ম্যাসাকার দেখছি। এখন ভাই ধরেন আজকে থেকে 10 বছর পর আপনি যখন কারোর সাথে আর্গুমেন্ট করবেন, হ্যাঁ মানে কারোর কাছে যখন আর্গুমেন্ট করবেন, তখন আপনি কোন দলের দিয়ে আর্গুমেন্ট করবেন ভাই? আপনার 10 বছর আগে যে ফেসবুক পোস্টটা ছিল, আপনি কি সেটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন? কখনোই পারবেন না। আপনি যখন ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে, ইন্টারন্যাশনাল কোনো জার্নাল আপনি যখন কথা বলবেন কোনো কনফারেন্সে, আপনার রেফারেন্সটা কী হবে ভাই? ওই কাজটা আমাদের করছে হচ্ছে আমাদের সোলার ভাই। সবগুলো হচ্ছে ডকুমেন্ট করে উইথ এভিডেন্স তার এটা পাবলিশ করছে, আপনার কোনো একটা জার্নাল পাবলিশ করছে, অ্যান্ড ওইটা হচ্ছে রেকর্ডেড। ঠিক আছে, প্রথম হলো ডেইলি স্টার, ওরা কি করে এরকম ওদের অপরাধের পক্ষে সাফাই গিয়ে একটা নিউজ করে রাখে, অ্যান্ড ওটা আমাদের রেফারেন্স হয়ে যায়। যখন আমি 100 বছর মানে ধরেন 50 বছর পরে আমি যখন হিস্ট্রি লিখবো যে বাংলাদেশে কি হিস্ট্রি ছিল, তা আমি তখন কি ঘাটবো? আমি তখন ঘাটবো যে 50 বছর আগে আমার নিউজ পেপারে কী কী লেখা ছিল, নিউজ পেপারে কী কী নিউজ হয়েছে। মানে আমি আজকেও যখন ঘাটি, আমি যখন অতীতের কোনো একটা ইতিহাস ঘাটি, আমার তো এটা ছাড়া ভাই সেকেন্ড কোনো ওয়ে নাই। আমার আইদার কোনো একটা বই থেকে ইতিহাস পড়তে হবে, অথবা ওই সময় যে পত্রিকাগুলো ছিল সেই পত্রিকাগুলো আমার নিউজ কাটিংগুলো দিতে হবে, যে ওই সময় কী কী নিউজ হয়েছিল। এখন সেই পত্রিকা যদি আমার ইচ্ছা করে যদি মিথ্যা নিউজ ছাপায়, তাহলে আমাদের 50 বছর পরেও যে ইতিহাসটা হবে সেটা হচ্ছে মিথ্যা ইতিহাস হবে। এটা একটা পারফেক্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে কি, যে ইন্ডিয়াতে এখন যা চলতেছে দেখেন, একজন বলতেছে সম্রাট ঔরঙ্গজেব দিনে এতগুলো হত্যা করতো। রিসেন্টলি আমি দেখতেছি যে আমাদের শহীদ তিতুমির, হ্যাঁ, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের মোটামুটি অন্যতম বড় নেতা ছিলেন, তিতুমিরের বাসার কেল্লা আমরা অনেকে চিনি। তিনি আপনার সংগ্রাম কিন্তু মানে তার যে সংগ্রামটা ছিল, তার সংগ্রামটা শুরু হয়েছে জমিদারদের বিরুদ্ধে আর কি। হিন্দু জমিদার ছিল, মানে মোটামুটি আমরা জানি, মানে পূর্ব পরিস্থিতি একটু জিজ্ঞেস করলে বুঝবেন। 1946 বা 1954 আগে জমিদারদের কি এরকম একটা প্রভাব ছিল, মানে তারা কি কি আপনার করতো, কাজ করতো। তো তিতুমিরের ফার্স্ট স্টেপ ছিল কি, তারা সে হচ্ছে জমিদারদের পিছনে লাগছে, তাদের পিছনে আন্দোলন করতেছে। এখন ব্রিটিশদের আন্ডারে ছিল জমিদারগুলো আর কি। তো ব্রিটিশদের কিছু আপনার ছাপোষা সাহিত্যিক ছিল, সাহিত্যিক ইতিহাসবিদ ছিল, ওরা আপনার ওদের নামে মিথ্যা কথা লেগে গেছে। বিশেষ করে একজনের নামে মেনশন করেছিলেন, যেমন বিহারীলাল সরকার। সে তিতুমিরের নামে যা ইচ্ছা তাই মিথ্যা কথা লিখছে, তার বইতে এটা প্রিন্টেড। এখন 100 বছর কেটে গেছে ভাই, এটা ওই সময় মিথ্যা ছিল নাকি সত্য ছিল আমার এটা যাচাই করার সুযোগ নাই। এখন তার ওই মিথ্যাচারের যে বইটা, সেই বইটাকে রেফারেন্স হিসেবে ইউজ করতেছে হিন্দুত্ববাদীরা। ঠিক আছে, যে আরে তোমাদের তিতুমির এই ছিল, এই করছে সেই করছে, আরে ভাই এটা তো করে না, আমরা তো অন্য হিস্ট্রি বই থেকে পাইতেছে, এটা তো করে না। ঠিক আছে, এখন ধরেন আপনি ওই সময় গিয়ে তার যে বইটা ছাপাইছে, হ্যাঁ, ওই যে বইটা ছাপাইছিল ওই সময়, আপনি তো পারবেন ভাই ওর প্রকাশনায় গিয়ে ওর আগুন লাগাই দিতে, অবশ্যই পারবেন, সমস্যা নাই। কিন্তু তার কথাগুলো কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, আপনার সেখানে উচিত ছিল কি, অ্যাট দ্য সেম টাইম আপনার তার কথাগুলো খণ্ডন করে আপনার ডিবাঙ্ক করে আরেকটা বই রচনা করে যাও। তো অ্যাট দ্য সেম তাতে লাভটা কি হইতো, যে যখন সেই মিথ্যাচারপূর্ণ যে রেফারেন্সটা সেটা যারা ইউজ করতেছে, আপনি তাদের এগেনস্টে তার পাল্টা যে রেফারেন্সটা সেটা ইউজ করতেছেন। তো এই কাজটা হচ্ছে আমাদের এখন করা দরকার। দেখেন যে মানে ভারতের যে মিডিয়াগুলো আছে, বাংলাদেশে আওয়ামী লীগপন্থী যে মিডিয়াগুলো আছে, যেমন প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, তারপর হচ্ছে ঢাকা ট্রিবিউন, বাংলা ট্রিবিউন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডস, এরকম কিছু পত্রিকা, টপ সারি পত্রিকাগুলো, তারা এরকম যখন নিউজ করতেছে, আপনি যখন আজকে থেকে 50 বছর পরে যখন হিস্ট্রি লিখবেন, তখন দেখবেন যে আরে আওয়ামী লীগ তো ভালো ছিল, ওদের তো কোনো তো দোষ ছিল না, তো আমরা কেন ওদের বিরুদ্ধে কথা বলবো, ওরা তো ভালো ছিল, এরকম একটা ন্যারেটিভ আজকে থেকে 50 বছর পর তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন তো আমরা ধরেন যারা আছে ওরা তো জুলাই দেখে আসছিস, মানে নিজের চোখে, ওরা হয়তো বিশ্বাস করবো না, বাট
আমাদের যে পরবর্তী প্রজন্ম আজকে থেকে মানে 50 বছর পরে, ওরা কিন্তু আমাদের এই কথাটা বিশ্বাস করবে না। ওরা তখন দেখবে যে আরে নিউজ মিডিয়া তো এইসব কথা বলছে, দেন এ হচ্ছে এইসব বিষয়। হাদি ভাইয়ের যে পজিশনটা ছিল সেটা ছিল হচ্ছে এই বুদ্ধিভিত্তিক পজিশন, তাদের যে এই নৈতিক ভিত্তিগুলা, হ্যাঁ, এই ফেক নিউজগুলোর বিরুদ্ধে ওনার অবস্থান ছিল আর কি। এন্ড এটা ভাই শাহবাগ সহ্য করবে না। আপনি এটা খুন করেন ভাই, সমস্যা নেই, 5 টাকা দেন, 10 টাকা দেন, 5 লাখ টাকা দেন, 10 লাখ টাকা দেন, কোনো সমস্যা নেই ভাই। কিন্তু আপনি ওদের অপরাধের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। ওদের যে নেটওয়ার্ক, ওদের যে সিন্ডিকেট, ওদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন না। ওদের বিরুদ্ধে মানে কথা বলতে হবে, ঠিক আছে, বলতে পারবেন না বিষয়টা ওরকম না, কিন্তু আমাদের কথা বলতে হবে। ওদের নৈতিক ভিত্তিটা আমাদের ভেঙে দিতে হবে, অ্যান্ড আমাদের বুদ্ধিবৃত্তিক কাজ বাড়াইতে হবে আর কি। কিছুটা মনে করছিলাম, ভুলে গেছি। আচ্ছা, হ্যাঁ, তো আপাতত আমাদের কি করা লাগতেছে, আমাদের হচ্ছে যারা হচ্ছে ফেসবুকে লেখেন, আপনার হচ্ছে ফেসবুকে লেখার পাশাপাশি একটা পার্সোনাল ব্লগ রাখেন। আপনারা ব্লগে এই জিনিসটা ঠিকভাবে ডকুমেন্ট করে রাখেন। আমি দেখি যে আমার ফেসবুকের লিস্টে অনেকে আছেন ভাই, অনেক ইনফরমেশন নিয়ে আসেন, অনেক গোছানো ইনফরমেশন নিয়ে আসেন। ভাই আপনার ফেসবুকটা আজকে থাকবে, আজকে আছে কালকে নাই, ঠিক আছে, স্প্যামিং করে কালকে উড়াই দেওয়া যাবে। বাট আপনার যে ইনফরমেশনগুলো হারাই গেল, ওগুলো আপনার কিন্তু একটা জায়গায় স্টোর নাই। আপনি একটা ভালো একটা জায়গায় আপনাদের স্টোর করার দরকার ছিল, যাতে আজকে থেকে ধরেন 20 বছর পরে হয়তো আপনার ওয়েবসাইটে নাই, বাট সে ইন্টারনেট আর্কাইভে সে খুঁজে নিবে যে এরকম একটা ইনফরমেশন সে আমাদের দিয়ে গেছে। আমাদের একটা মানসম্মত একটা মিডিয়া নাই, ঠিক আছে, আমাদের একটা মিডিয়া ক্রিয়েট করতে হবে এবং মিডিয়াতে লিখতে হবে, ঠিক আছে, যাতে আজকে থেকে আপনার অনেক বছর পর সে এই মিডিয়াকে তারা এজ এ রেফারেন্স ইউজ করতে পারে যে এই মিডিয়া ওদের অপতথ্যকে খণ্ডন করছিল, ঠিক আছে, ও সত্য তথ্য জানাইছিল, এইভাবে যাতে রেফারেন্স হিসেবে ইউজ করা যায়। আর অন্য যারা আছে, যেমন আমাদের বিশেষ করে আমার লাইনে যারা আছে, যে প্রোগ্রামিং লাইন, ভাই আমি বলতে পারেন ভাই আমি কি করছি ভাই, আমি আমার স্কিলকে কাজে লাগে অনেক কিছু করছি। একটা ব্লগ তৈরি করছি frommuslims.com নামে, এখানে অনেক হিস্ট্রিক্যাল পোস্ট আমি দিয়েছি, অ্যান্ড এটা দেখে অনেক মানুষ উপকৃত হয়েছে। তারপর শাহবাগ আর্কাইভ আপনার তৈরি করছি, অ্যান্ড এটাও বলা যায় হালকা ওয়েব ডেভেলপমেন্ট স্কিল ছিল। এরকম আরো কিছু প্রজেক্টে কাজ করতেছি, আমার স্কিল ভাই, আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, এটা করতে পারি, এটা বানাইতে পারি। তো আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছি, আপনারা আসেন, আপনারা লেখেন, বা আমিও যা যা লিখতেছি আমি সেগুলো স্টোর করে রাখি। এগুলো গুগলে সার্চ করলে পাওয়া যায়, ফেসবুকে যা আছে সবকিছু পাওয়া যায় না। অ্যান্ড ফেসবুক তো ভাই বুঝেনি, এটা তো ম্যানিপুলেট করা যায়। তো ভাই যার যা স্কিল আছে আপনি সেটা নিয়ে কাজে লাগান। আপনি বাংলাতে পড়তেছেন, হ্যাঁ, আপনি বাংলাতে পড়েন, দেন আপনি ইউনিভার্সিটির ফ্যাকাল্টি হন, আপনি আপনার হিস্ট্রি বই লেখেন, ঠিক আছে, আপনি যা যা দেখছেন আপনি বই লেখেন, আপনি ওদের বুঝেন, আপনি একটা সভা সেমিনার করেন। শাহবাগীরা দেখেন 2 দিন পর পর একটা করে সেমিনার করে, এই সেমিনার ওদের এই কথা বলে, ওই কথা বলে। বাংলাদেশে এই যে আমরা যে বলতেছি যে ভাই এই সমকামিতা যে আপনার ঢুকে যাচ্ছে পাঠ্য বইতে, এটা ভাই একদিনও ঢোকে নাই, এটা একদিনও ঢোকে নাই। ওরা দেখেন 2003 নাকি 5 সাল থেকে ওরা কাজ করতেছে বাংলাদেশে, ওরা এখানে এই সেমিনার করতেছে, এই ওয়ার্কশপ করতেছে। তো এইসব করার মাঝখানে কি তাদের একটা নৈতিক ভিত্তি তৈরি হয়েছে যে এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য উপকারী বা ক্ষতিকর, এমন কিছু একটা। এই নৈতিক ভিত্তি, এই সকল ডকুমেন্টস তারা যখন দিবে সরকারকে, বলবে যে আমরা তো এটা করছি, আমরা এটা পজিটিভ দেখছি। দেখেন এই সভা সেমিনারগুলো ওরা কিন্তু একটু গোপনে করে আর কি, ওদের মতাদর্শ লোক নিয়ে। বাট ওরা জিনিসটাকে এইভাবে ম্যানিপুলেট করে দেখায় যে দেখো দেখো আমাদের তো এই সেমিনার বলো বা এই কার্যক্রম বলো, এটার একটা অ্যাকসেপ্টেন্স আছে, এটা আসলে ভ্যালিড। হ্যাঁ, এইভাবে বিষয়গুলো কিন্তু পাঠ্যপুস্তকে আসতে পারছে, এটা কিন্তু একদিন আসে নাই। কিন্তু আপনার এখন কি করা উচিত, আপনার কি উচিত যে ওই এনজিওগুলোতে গিয়ে আমরা জ্বালাই দিব ভাই, ভাই জ্বালা দিলে কিছু হবে না, ওই এনজিওর একটা বিল্ডিং জ্বলছে আর একটা বিল্ডিং কালকে আসবে, কারণ লিগালি ওরা রাইট, আপনি লিগালি ওদের সাথে ফাইট করতে পারেন না, আপনি বুদ্ধিবৃত্তিকভাবে ওদের সাথে ফাইট করতে পারেন নাই, ঠিক আছে। আজকে দেখেন ওই নাস্তিকরা কিছু লাইভ করে ইউটিউবে, হ্যাঁ, আমাদের ভাইরা যখন গিয়ে ওদের খণ্ডন করে, ওরা জাস্ট ব্লক করে দেয়। আর কিছুদিন আগে আমাদের একটা পেজে, আমাদের একজন ভাইয়ের পেজে একটা ইউটিউব ভিডিও আপলোড হয়েছিল আর কি, যে নাস্তিকরা একটা লাইভ করছিল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আর কি, তারা এটা খণ্ডন করে পাল্টা লাইভ করছে যে ওরা এটা ভুল বলছে। নাস্তিকরা কি করছে, ওই ভিডিও কপিরাইট মেরে উড়াই দিছে, ঠিক আছে। ওরা ওদের বিরুদ্ধে কোনো কথা রাখবে না, ঠিক আছে, ওরা ওদের ন্যারেটিভটা তৈরি করে রাখবে, এবং ওদের যে যদি আপনি খণ্ডন করেন ওইটা আপনি রাখবেন না, ঠিক আছে, এবং ওইটা হচ্ছে ওদের সবচেয়ে বেশি স্ট্রং পয়েন্ট। এবং হাদিফের অবস্থান ছিল এই। আর যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি ভাই, আমার খুব ধারণা আছে হয়তো নেক্সট টার্গেট আপনি আমি হইতে পারেন, ঠিক আছে। যারা ফিল্ড ওয়ার্ক থেকে ফিল্ড ওয়ার্ক করতেছে ওরা তো এমনি টার্গেট, ওরা তো আপনার নর্মাল টার্গেট। বাট যারা অনলাইন অ্যাক্টিভিজম করেন, যারা এইসব ন্যারেটিভ নিয়ে কাজ করেন, যারা লেখালেখি করেন, খুব সম্ভবত ধারণা
নেক্সট টার্গেট হয়তো আপনি হইতে পারেন, কবে গুম হয়ে যান আল্লাহ জানে। আর কিছু বলার নেই, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, শেষ কথা বলে হয়তো মানে গুছিয়ে অনেক কিছু বলতে পারছি না, বাট চেষ্টা করবো ইনশাল্লাহ সামনে আর কিছু বলার। আল্লাহ হাফেজ।